আমি মনে করি যে সবারই তফসিলকে পদত্যাগ করা উচিত। অবশেষে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন বিতর্কিত ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি তফসিল ঘোষণার আগেই সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু কেন? তার বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ যা অন্য কোনো ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে কখনো ওঠেনি, সেগুলোই কি তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? আমাদের আজকের ভিডিওতে আমরা আসিফ মাহমুদের সেই সব অপকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার বিরুদ্ধে ওঠা শত শত কোটি টাকার দুর্নীতি, পারিবারিক প্রতিশোধের রাজনীতি এবং ক্ষমতার অপব্যবহারের মতো সমস্ত অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদে যোগ দেওয়ার পর 6 মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে তিনি এক বড় ধরনের বিতর্কের মুখোমুখি হন। ঘটনাটি শুরু হয় তার ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেম হোসেনকে ঘিরে। হঠাৎ করেই মোয়াজ্জেমের বিরুদ্ধে শত কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। দুর্নীতি দমন কমিশন অভিযোগের বিষয়টি আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তারা মোয়াজ্জেম হোসেনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে এবং তার জাতীয় পরিচয়পত্র ব্লক করার সিদ্ধান্ত নেয় যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন। দুদকের প্রাথমিক তদন্তে উঠে আসে এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে মোয়াজ্জেম হোসেন তার পদ ও প্রভাবকে অপব্যবহার করেছেন। বিশেষ করে তদবির, টেন্ডার বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়, যার পরিমাণ শত কোটি টাকারও বেশি বলে ধারণা করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও কি এই দুর্নীতির সঙ্গে জড়িত। অনেকে দাবি তোলেন শুধু মোয়াজ্জেম নয়, আসিফের বিরুদ্ধেও পূর্ণাঙ্গ তদন্ত চালানো প্রয়োজন। এ অভিযোগের ফলে আসিফের সততা, স্বচ্ছতা ও নৈতিক যোগ্যতা নিয়ে প্রথমবারের মতো বড় প্রশ্ন ওঠে, যা তার উপদেষ্টা জীবনের সবচেয়ে বড় সুনামহানির ঘটনা হিসেবে চিহ্নিত হয়। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ উঠে আসে তার বাবার বিতর্কিত কর্মকাণ্ডকে ঘিরে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজারের কড়াইবাড়িতে গত 3 জুলাই ঘটে এক ভয়াবহ হত্যাকাণ্ড। সেদিন সন্ত্রাসীরা রিক্তা আক্তারের চোখের সামনে তার মা রুবি আক্তার, ভাই রাসেল ও বোন জোনাকিকে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলে হত্যা করে। এ ঘটনায় গুরুতর আহত ছোট বোন রুমা আক্তার এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ভুক্তভোগী রিক্তা আক্তারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের মূল আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ প্রধান আসামিরা বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আশ্রয়ে রয়েছেন। এই প্রভাবের কারণেই পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। রিক্তার ভাষায়, চেয়ারম্যান শিমুল বিল্লা সহ মূল আসামিরা সবাই এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ গ্রেপ্তার করছে না, উল্টো তারা আমাদেরই হত্যার হুমকি দিচ্ছে। বলছে আমাদের পেলে শত শত টুকরো করে ফেলবে, তাই আমরা এখন পালিয়ে বেড়াচ্ছি। এ ঘটনার সঙ্গে যুক্ত থেকে আসিফ মাহমুদের বাবাকে নিয়ে আরেকটি ভয়াবহ অভিযোগও রয়েছে। গত বছরের 17 সেপ্টেম্বর একই এলাকার আকবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শিখা রানীকে স্কুলের একটি কক্ষে 6 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ রেখে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে নির্যাতনকারীদের দলে আসিফ মাহমুদের বাবা ও স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনকেও দেখা যায়। শিখা রানীর দাবি, 2014 সালে স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনকে প্রধান শিক্ষক পদ থেকে বহিষ্কার করা হয় এবং তিনি তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। এ ঘটনাকেই তার অপরাধ হিসেবে দেখেন বিল্লাল হোসেন। এখন ছেলে উপদেষ্টা হওয়ায় তিনি ক্ষমতার জোরে পুরনো প্রতিশোধ নিচ্ছেন বলে অভিযোগ করেন শিখা রানী। ক্রিকেটে অযাচিত হস্তক্ষেপ ও তামিমের কোটা। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে আসিফ মাহমুদ একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে তিনি কেবলমাত্র তামিম ইকবালের ভক্ত হওয়ায় বিসিবির প্রায় সব ধরনের সিদ্ধান্তে তামিমের মতামতকেই প্রাধান্য দিয়েছেন। অথচ বিসিবিতে তখন একাধিক অভিজ্ঞ ও সিনিয়র কর্মকর্তা ছিলেন যারা নীতি নির্ধারণে আসিফকে পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখতেন। আসিফের এই পক্ষপাতদুষ্ট আচরণের ফলে কোনো আনুষ্ঠানিক পদ বা দায়িত্ব না থাকলেও তামিম ইকবাল হয়ে ওঠেন বিসিবির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তার প্রভাব এতটাই বেড়ে যায় যে অভিযোগ অনুযায়ী তামিমের চক্রান্তে সাকিব আল হাসান নিজের বিদায়ী ম্যাচটিও খেলতে পারেননি। পর্যবেক্ষকদের মতে আসিফের এই অযাচিত হস্তক্ষেপ শুধু দেশের ক্রিকেটের স্বাভাবিক পরিবেশকেই নষ্ট করেনি, বরং ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে গভীর বিভেদ ও দলাদলীয় সৃষ্টি করেছে। শুধু উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বা তার ব্যক্তিগত সহকারী নন, আসিফ নিজেও শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের মুখে পড়েছেন। এ অভিযোগকে আরো জোরালো করে তোলে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ফেসবুক স্ট্যাটাস।
সেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। ইলিয়াস হোসেন তার পোস্টে আরও বিস্তারিতভাবে উল্লেখ করেন, মহাখালী ডিওএইচএস এর একটি বিলাসবহুল বাসায় বসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডের স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এই ইন্টারভিউ প্রক্রিয়া কোনো স্বচ্ছ নিয়োগ বা মূল্যায়ন নয়, বরং এক প্রকার রমরমা বাণিজ্যে পরিণত হয়েছে, যেখানে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তদন্তে জানা যায়, এই দুর্নীতির নেপথ্যে শুধু আসিফ নন, তার ঘনিষ্ঠ সহযোগীরাও সক্রিয় ছিলেন। এর মধ্যে অন্যতম ছিলেন আসিফের ক্যাশিয়ার আবু সাইদ লিওন, যিনি অর্থ লেনদেনের মূল দায়িত্বে ছিলেন। এছাড়াও এই সিন্ডিকেটে যুক্ত ছিলেন ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া লুৎফর, যার নাম আগেও বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে আলোচনা হয়েছিল। পর্যবেক্ষকদের মতে, এই অভিযোগগুলো প্রমাণ করে যে আসিফ মাহমুদ শুধু তার চারপাশের দুর্নীতিবাজদের প্রশ্রয় দেননি, বরং নিজেও সরাসরি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, যা তার নৈতিকতা ও সততার প্রশ্নকে আরও গভীর করেছে। যাদের নেতৃত্বে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল, সেই পরিবর্তনের অন্যতম মুখ্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার নিজেই এই বিতর্কিত অভিযোগের মুখে। অভিযোগটি এসেছে তার নিজ জেলা কুমিল্লার মুরাদনগর থেকে, এবং বিষয়টি এতটাই গুরুতর যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন। মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুর হক সংবাদ সম্মেলনে দাবি করেন, আসিফ মাহমুদ ও তার চাচাতো ভাই ওবায়দুল্লাহর সক্রিয় সহযোগিতায় এলাকায় এক অস্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। তার ভাষ্যমতে, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অতীতের আন্দোলন সংগ্রামে পলাতক ছিলেন এবং রাজনৈতিক অঙ্গন থেকে সরে গিয়েছিলেন, তাদের গোপনে ও সংগঠিতভাবে এলাকায় ফিরিয়ে আনা হচ্ছে। এই প্রত্যাবর্তন কোনো সাধারণ রাজনৈতিক পুনর্মিলন নয়, বরং তা বিএনপির জন্য এক নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। অভিযোগ অনুযায়ী ফিরে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা মুরাদনগরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, যার ফলে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। স্থানীয় বিএনপির নেতারা বলছেন, এই কার্যক্রম মূলত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করার পরিকল্পনার অংশ, যা সরাসরি আসিফ মাহমুদের নীরব সমর্থন ও সহায়তায় সম্ভব হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যখন এই কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছেন, তখন তাদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি অনেকে একাধিক মামলায় একসঙ্গে আসামি হয়ে গিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। পর্যবেক্ষকদের মতে, যদি এই অভিযোগ সত্য হয়, তবে তা শুধু আসিফ মাহমুদের রাজনৈতিক জীবনকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং তার রাজনৈতিক উদ্দেশ্য ও আনুগত্য নিয়েও গভীর সন্দেহ তৈরি করবে। কারণ যাদের পতন ঘটাতে তিনি ভূমিকা রেখেছিলেন, আজ সেই শক্তিকেই তিনি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় অভিযুক্ত হচ্ছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং এর সময় আসিফের ব্যাগে অস্ত্রের গুলির ম্যাগাজিন পাওয়া যায়। এই ঘটনায় তিনি নতুন করে বিতর্কের মুখে পড়েন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরবর্তীতে তিনি ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন। একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন তিনি। সে সময় অনেকেই বলতে থাকেন, আসিফের কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে। আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো প্রমাণ করে তিনি কতটা বিতর্কিত এবং ক্ষমতার অপব্যবহারকারী ছিলেন। তার পদত্যাগ করার সিদ্ধান্ত হয়তো তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের চাপ থেকেই এসেছে, কিন্তু তার পদত্যাগ কি যথেষ্ট? তার বিরুদ্ধে ওঠা শত শত কোটি টাকার দুর্নীতি, পারিবারিক প্রতিশোধের রাজনীতি এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগগুলোর বিচার কি হবে না? তার পদত্যাগের সিদ্ধান্ত হয়তো রাজনৈতিক চাপ কমানোর একটি কৌশল, কিন্তু তার কৃতকর্মের জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দেশের আইনের শাসন এবং রাজনৈতিক স্বচ্ছতার এক বড় পরীক্ষা। এই পরীক্ষায় যদি দেশ ব্যর্থ হয়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ।